এক ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা এবং জাহিদুল বাসার। শুরুতে জানিয়ে দেব প্রধান খবরগুলো। করোনা আক্রান্ত উপসর্গে 12 জেলায় 150 জনের মৃত্যু। সংক্রমণ রোধের কৌশল নির্ধারণে সচিবালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে। করোনা রোগী বাড়ায়, ঢাকায় আরও সংকট বাড়ছে আইসিইউ শয্যার, বেড়েছে সাধারণ বেডের চাহিদাও। করোনা টিকার কোনো সংকট হবে না, আবারও বললেন প্রধানমন্ত্রী। দেশেই ভ্যাকসিন উৎপাদনের চিন্তা। লকডাউনের পঞ্চম দিনে জেলাতেও বেড়েছে মানুষ ও গাড়ি চলাচল, নিত্যপণ্যের বাজারে ব্যাপক ভিড়। এবং রাজধানীতে এক মাসে ডেঙ্গু আক্রান্ত 1300-রও বেশি। মশার লার্ভা মিললে জরিমানা করছে 2 সিটি। বিরতিহীন সংবাদ দুপুরে শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার যাব পুরো খবরে। করোনা ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় চট্টগ্রাম, রাজশাহী সহ 12 জেলায় আরও 150 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় 88 জন এবং উপসর্গ নিয়ে 62 জন মারা গেছেন। ডেল্টা ভ্যারিয়েন্টে করোনার উপসর্গ আগের তুলনায় বদলে যাওয়ায় মানুষ অনেক ক্ষেত্রে দেরিতে চিকিৎসা শুরু করছেন, আর এতেই বাড়ছে মৃত্যু, বলছেন চিকিৎসকরা। 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামের রেকর্ড 18 জন মারা গেছেন। এদের মধ্যে 11 জনই বিভিন্ন উপজেলা থেকে আসা রোগী। জেলায় সংক্রমণ হার 38.65%। সংক্রমণ বাড়ায় হাসপাতালে চাপ বাড়ছে উল্লেখ করে চিকিৎসকরা জোর দিচ্ছেন ব্যক্তি সচেতনতার উপর। আইসিইউ শয্যাতে আমাদের কিছুটা রোগী ভর্তির হার বেশি। যে ভ্যারিয়েন্টটি আসুক না কেন, আমরা যদি স্বাস্থ্যবিধি না মেনে চলি তাহলে কিন্তু সংক্রমণ বাড়বে অবধারিতভাবে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 19 জন মারা গেছেন। এদের মধ্যে 14 জন চিকিৎসাধীন ছিলেন উপসর্গ নিয়ে। বরিশালে শনাক্তের হার 50%। 24 ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে 16 জন মারা গেছেন। কুষ্টিয়ায় করোনায় 15 ও উপসর্গ নিয়ে 4 জন মারা গেছেন। সিলেটে করোনায় মারা গেছেন 7 জন। নতুন যে ভেরিয়েন্ট, এই ভেরিয়েন্টের রোগের যে উপসর্গগুলো সেগুলি পূর্বে তুলনায় একটু ভিন্নতর। যেখানে এখন মাথা ব্যথা, অতিরিক্ত দুর্বলতা, পাতলা পায়খানা, হাঁচি, কাশি, এই সিমটমগুলো নিয়ে রোগীগুলো প্রাথমিকভাবে চিকিৎসকদের শরণাপন্ন হচ্ছে না। দেখা যাচ্ছে যে এই রোগীগুলো যখন পরবর্তীতে গুরুতর উপসর্গ হচ্ছে তখন আমাদের এখানে আসছে এবং তখন আর আসলে আমাদের তেমন কিছু করার থাকে। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে আরও 21 জন মারা গেছেন। খুলনার 4 হাসপাতালে 24 ঘন্টায় 11 জনের মৃত্যু হয়েছে। এই 2 জেলাতেই জুনে করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতে শয্যার তীব্র সংকট থাকলেও এখন পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। চেষ্টা করার পরও এগুলো কোনোভাবেই কমানো যাচ্ছে না। তবে আমরা আশা করছি যে আমরা কিছুদিনের মধ্যে এটা আরও কমাতে পারবো, কারণ এখনকার দিনে যে প্রতিরোধ, যে গ্রামে গঞ্জে কিন্তু অনেকটাই মানুষ সচেতন। করোনা ও উপসর্গ নিয়ে কুমিল্লায় 10, ফরিদপুরে 9, চুয়াডাঙ্গায় 7, সাতক্ষীরায় 7 ও ঝিনাইদহে 4 জনের মৃত্যু হয়েছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা মোকাবেলার কৌশল নির্ধারণে সরকারের শীর্ষ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। বেলা 1:30টায় শুরু হওয়া বৈঠকে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হতে পারে। এর আগে সোমবার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে 14 দিনের কঠোর বিধিনিষেধ চলছে। তারপরও নানা অজুহাতে বাইরে বের হচ্ছেন অনেকেই। এসব বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজকের বৈঠকে। এছাড়া করোনা বিধিনিষেধের মধ্যে শিল্প কারখানা খুললে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি একথা জানান। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। হাসিফ, আপনি তো আছেন সচিবালয়ে, সেখানে আজকের যে গুরুত্বপূর্ণ বৈঠকটি এখনো চলছে বলে আমরা জানতে পেরেছি। মূলত শীর্ষ পর্যায়ের কারা এতে অংশ নিয়েছেন এবং কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে, কোনো আভাস পেয়েছেন কিনা?
মূলত ক্যাবিনেট মন্ত্রিপরিষদ বিভাগে বেলা 1:30টার সময় এই বৈঠকটি শুরু হওয়ার কথা থাকলেও আমরা 15 মিনিট পরেই এই বৈঠকটি শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে এই বৈঠকটি শুরু হয়েছে এবং এই বৈঠকে রয়েছে স্বাস্থ্যমন্ত্রী এবং আইসিটির প্রতিমন্ত্রী, এছাড়া 3 বাহিনী যে প্রধান সেনা, নৌ এবং বিমান বাহিনী তাদের প্রতিনিধি রয়েছে, সংশ্লিষ্ট সচিবরা রয়েছে, স্বাস্থ্য সেবা বিভাগের সচিবরা রয়েছে, জননিরাপত্তা বিভাগের সচিব রয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রয়েছে, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব এবং মন্ত্রিপরিষদ বিভাগের সচিব সংস্কার ও সমন্বয় যে সচিব রয়েছেন তিনিও এই বৈঠকে রয়েছেন। এবং সরকারের কোভিড-19 নিয়ন্ত্রণ কল্পে যে বড় কমিটি সেটি মূলত এই কমিটি, এবং এখানে মূলত যে এই যে 23শে জুলাই থেকে দ্বিতীয় দফা যে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে সেই বিষয়টি পর্যালোচনার পাশাপাশি টিকা কার্যক্রমকে কিভাবে আরো বেগবান করা যায় সেই বিষয়টি মূলত আলোচনা হবে। এর আগেই গতকালকে স্বাস্থ্য সেবা বিভাগের মন্ত্রী আমাদের কিন্তু জানিয়েছেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছিলেন এই মন্ত্রিপরিষদ বিভাগে যে ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে কিন্তু এই টিকা কার্যক্রমকে নিয়ে যেতে। আমরা ধারণা করছি যে সেই বিষয়টি কিভাবে নিয়ে যাওয়া হতে পারে বা সেই টিকা কার্যক্রমটিকে কিভাবে আরো বেগবান করা যায় সেই বিষয়টি আলোচনা হবে বলে আমরা শুনতে পাচ্ছি। আরেকটি বিষয় হলো যে চলমান যে লকডাউন রয়েছে সেখানে কিছু সাধারণের মধ্যে শৈথিল্যতা দেখা যাচ্ছে। সেই শৈথিল্যতার বিষয়ে যেহেতু এখানে সংশ্লিষ্ট সচিবরা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো বা এক্ষেত্রে কিছু নির্দেশনা দেবেন এবং ক্যাবিনেটের সাথে অন্যান্য সংশ্লিষ্ট যারা সচিব রয়েছেন তাদেরকেও কিছু নির্দেশনা দেওয়া হবে যাতে এই শৈথিল্যতা যেন প্রদর্শন না করা হয় এবং আইনানুগ যেন ব্যবস্থা না হয়। কেউ যদি এই লকডাউন বা কঠোর বিধিনিষেধ কেউ ভঙ্গ করতে চায় বা অফিস খোলা রাখে বা কোনো বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হয়, সেক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে। আমরা আশঙ্কা করছি যে এই বৈঠকটি হয়তো 1 থেকে 1.5 ঘন্টা চলবে এবং তারপরে আমরা আমাদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রী কথা বলবেন বলে আমরা আশা করছি, কারণ উনি এই কমিটির সভাপতি এবং এর আগেও এটি কমিটির কিন্তু আজকে দ্বিতীয় বৈঠক বলে আমরা জানতে পেরেছি। সেক্ষেত্রে আজকের বৈঠকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে। এছাড়া এই চলমান যে লকডাউন 5ই আগস্ট শেষ হবে, সেই 5ই আগস্টের পর এই লকডাউন কি আরো বাড়ানো হবে কিনা এই বিষয়টা আমরা গতকালকে ক্যাবিনেট সচিবের কাছে জানতে চেয়েছিলাম। উনি কিন্তু বলেছেন এই বিষয়টি এই বৈঠকে আলোচনা হবে। সেক্ষেত্রে আশা করছি এই বৈঠকের পর চলমান লকডাউনের সার্বিক পরিস্থিতি এবং চলমান লকডাউনকে আগামীতে আরো কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং বাস্তবায়নের ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং টিকা কার্যক্রম এই সম্পূর্ণ বিষয়গুলো এই বৈঠকে উঠে আসবে। এই গুরুত্বপূর্ণ বৈঠকটি শেষ হলে আমরা আপনার মাধ্যমে পরবর্তীতে আরো বিস্তারিত তথ্য জানতে পারবো। হাসিব মাহমুদ শাহ, আপনাকে ধন্যবাদ। করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নেয় রাজধানীর হাসপাতালে। আইসিইউ সংকট আরও তীব্র আকার নিয়েছে। হাসপাতালের পর হাসপাতাল ঘুরেও শয্যা না পেয়ে ভোগান্তিতে রোগীরা। করোনার জন্য বিশেষায়িত 16টি সরকারি হাসপাতালের 11টিতেই ফাঁকা নেই কোনো আইসিইউ বেড। এছাড়া সাধারণ শয্যার চাহিদাও বাড়ছে আশঙ্কাজনক হারে। আমরা কোথাও আইসিইউ বেড ফাঁকা নেই। আমার বাবা 47 নম্বরে আইসিইউ বেড ডাক্তার বলছে আজকেও পুরো 5 দিন ধরে। আমার আবুর খুবই শ্বাসকষ্ট হচ্ছে, ওটা মানে নিজের চোখে দেখার মতো না। প্রিয়জনের জন্য আইসিইউ জোগাড় করতে না পেরে দিশার মতো এভাবেই কান্নায় ভেঙে পড়ছেন অনেকে। বারবার বলতেছে আমাকে আইসিইউতে নাও, কিন্তু আমরা যাইতে পারতেছি না সেইখানে। নানাভাবে চেষ্টা করেও সফল হতে না পেরে পোহাচ্ছেন চরম ভোগান্তি। 3টি হাসপাতাল ঘুরেও আইসিইউ পাননি নোয়াখালী থেকে প্রবল শ্বাসকষ্ট নিয়ে ঢাকায় আসা আবুল বাশার। কয়েক ঘন্টা পর কুর্মিটোলায় সাধারণ বেডে অক্সিজেন সাপোর্ট পেলেও জোটেনি আইসিইউ শয্যা। আমার রোগীর আইসিইউ প্রয়োজন, তো ওনারা বলতেছে যে জেনারেলে ভর্তি দিবে আর কি, তো এখন অপেক্ষা করতেছি। আইসিইউ এর খোঁজে ছুটতে থাকা প্রায় প্রতিটি মানুষের ভোগান্তির গল্পই এমন। শুধু আইসিইউ না, সাধারণ শয্যার জন্যও ভোগান্তি বেড়েছে বহুগুণে। সিট নাই, গ্যাস নাই, এই জন্য এবার এই জায়গায় আসছি। এই জায়গায় হয়তো সিট নাই, বসে রয়েছি কতক্ষণ ধরে, এখন বললেছে উপরে যাচ্ছে। এখন বাইরে একটা ডাক্তার দেওয়া হয়েছিলাম, ওনারা বলতেছে আপনার হাসপাতালে ভর্তি করতে হবে, করোনা পজিটিভের ব্লাডের সমস্যা আছে, এখন ইঞ্জেকশন দিতে হবে, আপনার ভর্তি করতে হবে, কিন্তু কোথাও ভর্তি করতে পারতেছি না। স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের তথ্য অনুযায়ী রাজধানীর করোনা ডেডিকেটেড 16টি সরকারি হাসপাতালের 393টি আইসিইউ এর মধ্যে ফাঁকা আছে মাত্র 41টি।
আমাদের আইসিইউ বলেন অথবা অক্সিজেনের সংখ্যা বলেন বা বেড সংখ্যা সবই কিন্তু সরকার বাড়িয়েছে, মানুষ চিকিৎসাটা পাচ্ছে। যদি সংক্রমণটা অনেক বেশি বাড়ে তাহলে কিন্তু সব ক্ষেত্রে দেখা যাবে সমস্যা হবে। সেই কারণে আপনারা নিজেদের ভালোর জন্য, পরিবারের ভালোর জন্য, মুমূর্ষু রোগী যাতে চিকিৎসাটা আগে পায়, মৃত্যু সংখ্যাটা যাতে কমে, সংক্রমণটা কমে, সেই জন্য আপনাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এবং ভ্যাকসিন তো সরকার আপনাদেরকে দিচ্ছে, এই ভ্যাকসিনেশন প্রোগ্রামে যখন আপনারা আসবেন তখন সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। মহাখালীর ডিএনসিসি করোনা হাসপাতালে 23টি আইসিইউ শয্যা ফাঁকা বলা হলেও সেখান থেকে ফিরে যাচ্ছেন রোগীরা। মূলত জনবল ও যন্ত্রপাতির অভাবেই সচল করা যায়নি এসব আইসিইউ। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা চিকিৎসায় হাসপাতাল পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে এবারে চট্টগ্রাম এবং সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, করোনায় মৃত্যুর হার তো প্রতিদিনই বাড়ছে, এ বিষয়ে চিকিৎসকরা সর্বশেষ কি জানাচ্ছেন চট্টগ্রামের পরিস্থিতি এবং সেখানে আইসিইউ সংকট রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। হাসপাতালের সংকটটি বলার আগে একটি তথ্য জানাতে চাই। আমি এখন যে হাসপাতালটির সামনে আছি বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল, এটি মূলত একটি বক্ষব্যাধি হাসপাতাল। বছরখানেক আগে যখন করোনা পরিস্থিতি শুরুতে জটিল আকার ধারণ করেছিল তখন এখানকার 54টি বেড করোনা ডেডিকেটেড বেড হিসেবে ঘোষণা করা হয়েছিল, কিন্তু এই হাসপাতালে কোনো সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম নেই এবং এখানে যে পর্যাপ্ত কোভিড চিকিৎসার জন্য পর্যাপ্ত চিকিৎসক বা অন্যান্য যে সাপোর্টিং উপাদানগুলো দরকার সেগুলো নেই, যে কারণে গত 1 বছর ধরে এই 54টি বেডে একজন রোগীও এখানে ভর্তি হওয়ার সুযোগ পায়নি বা ভর্তি হয়নি। সেই হিসেবে আজকে চট্টগ্রামে কিছুক্ষণ আগে চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের যে জিএম তার সাথে চট্টগ্রামের সিভিল সার্জন সহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে এখন যেহেতু চট্টগ্রামের পরিস্থিতি যথেষ্ট জটিল এবং আতঙ্ক জাগানিয়া, সেজন্য এখানে এই হাসপাতালটিতে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালুর ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে বলে একটি সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি এখন যেহেতু অন্যান্য হাসপাতালগুলোতে সিটের সংকট, আইসিইউ সংকট আছে, সেক্ষেত্রে এখানে যাতে রোগী ভর্তি করার মতো করে উপযোগী ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। আমরা যদি ওভারঅল তথ্য দিই, এই মুহূর্তে এখানকার যে 54টি সিট এবং এর বাইরে হোলি ক্রিসেন্ট হাসপাতালে সরকারি ব্যবস্থাপনা 100টি সিট, এই দুটি ছাড়া, কারণ এই দুটি আসলে ব্যবহার উপযোগী হয়নি এখনো, এই দুটি ছাড়া চট্টগ্রামে মোট আসন সংখ্যা 1073টি এবং এই 1073টি সাধারণ বেডের মধ্যে 1041টি বেড এখন ভর্তি আছে সরকারি হিসেবে এবং এছাড়া চট্টগ্রামে আইসিইউ আছে এই মুহূর্তে 106টি কোভিড আইসিইউ, এর মধ্যে মাত্র 3টি আইসিইউ গতকাল খালি আছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে আমাদেরকে জানিয়েছে। আমরা কিন্তু দেখছি যে আইসিইউর জন্য প্রত্যেকটি বেসরকারি সরকারি হাসপাতালের যে আইসিইউ ডিপার্টমেন্টের সামনে লম্বা সিরিয়াল ধরে যারা অসুস্থ আছেন তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। অর্থাৎ বিষয়টি এরকম এবং এত মর্মান্তিক যে একজন মারা গেলেই কেবল আরেকজন আইসিইউ পাচ্ছেন, অর্থাৎ তাকে আইসিইউ সেবা দেওয়ার সুযোগ ঘটছে এবং সেই হিসেবে আমরা দেখছি যে এই মুহূর্তে চট্টগ্রামে সবচেয়ে বেশি মৃত্যু হার 61 বছরের ঊর্ধ্বে যারা আছেন তারা প্রায় 55%, আর এছাড়া 51 থেকে 60 বছর বয়সী যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের মৃত্যু হার 23.52%। আর শহরের ভেতরে হালি শহরে সবচেয়ে বেশি করোনায় মৃত্যুবরণ করেছেন এই পর্যন্ত 74 জন, আর শহরের বাইরে উপজেলাগুলোর মধ্যে হাটহাজারীতে 77 জন মৃত্যুবরণ করেছেন। অর্থাৎ এই দুটি এলাকা এখনো পর্যন্ত হটস্পট হিসেবে চিহ্নিত হয়ে আছে। অনুপম, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে সিলেটের পরিস্থিতি জানবো, সেখানে আছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, আমরা তো চট্টগ্রামের পরিস্থিতি জানছিলাম, সিলেটে আসলে হাসপাতালগুলোতে আইসিইউ বা সাধারণ শয্যার চাহিদা কেমন, আর সেখানকার অক্সিজেনের সংকট রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। আসলে সারা দেশের মতো কিন্তু ভয়াবহ রূপ নিচ্ছে করোনা সিলেটেও। আমরা হাসপাতালগুলোর যদি তথ্য আপনাকে দিই, কোনো হাসপাতালে কিন্তু সিট খালি নেই। আপনি আইসিইউর কথা বলছেন, আইসিইউ আসলে সিলেটের যে করোনা ডেডিকেটেড হাসপাতাল আছে সেই হাসপাতালে 16টি আইসিইউ বেড রয়েছে। পাশাপাশি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও 8টি করোনা রোগীদের জন্য আইসিইউ রয়েছে। এর বাইরে কিন্তু সরকারি ব্যবস্থাপনায় কোনো আইসিইউ নেই। আর বেসরকারি হাসপাতালগুলোতে সর্বসাকুল্যে 100টির মতো আইসিইউর ব্যবস্থা আছে। সবগুলো আইসিইউ সিটি পরিপূর্ণ। আমাদের চট্টগ্রামের সহকর্মী যেমনটা বলছিলেন যে একজন রোগীর
মৃত্যুর পরেই কেবল আইসিইউ খালি হচ্ছে এবং অন্য রোগীকে সেখানে ভর্তি করা হচ্ছে, এমন পরিস্থিতি কিন্তু দাঁড়িয়েছে। আর সাধারণ শয্যা সংখ্যাও কিন্তু সংকট, যেভাবে করোনার সংক্রমণ বাড়ছে, রোগী বাড়ছে, সাধারণ শয্যারও কিন্তু সংকট দিন দিন দেখা দিচ্ছে। সরকারি হাসপাতালে আসলে কোনো সাধারণ আসনই খালি নেই, সবগুলো আসনই পরিপূর্ণ। পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোতেও কিন্তু এই মুহূর্তে রোগীর চাপ বাড়ছে। এই রোগীর চাপ বাড়ার কারণে কিন্তু এই হাসপাতালগুলো চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন এখানকার চিকিৎসকরা। আর আপনাকে যদি তথ্যটা দেই যে আজকেই কিন্তু সিলেটে সর্বোচ্চ সংক্রমণ হয়েছে, 708 জনের সংক্রমণ হয়েছে সিলেট বিভাগে, আজকে নতুন করে সংক্রমিত হয়েছেন, আর 7 জনের মৃত্যু হয়েছে। তো প্রতিদিন কিন্তু মৃত্যুর হার বাড়ছে, সংক্রমণের হার বাড়ছে। এই অবস্থায় কিন্তু হাসপাতালগুলো যে স্বাভাবিক চিকিৎসা সেবা সেটা কিন্তু তারা দিতে পারছেন না। এক্ষেত্রে মানুষকে আসলে সচেতনতার বিকল্প নেই, এমনটা বলছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। সহকর্মী মঞ্জুর আহমেদ এবং অনুপম শীলের কাছ থেকে জানছিলাম সিলেট এবং চট্টগ্রামের করোনা পরিস্থিতি নিয়ে। এই মুহূর্তে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন আমাদের সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। করোনা পরিস্থিতির বিস্তারিত জানবো তার কাছ থেকে। সকাল থেকে বিভিন্ন হাসপাতাল ঘুরেছেন তিনি। বিপ্রজিৎ চন্দ্র, ঠিক এই মুহূর্তে যখন কথা বলছি এই সময়ে করোনা প্রতিরোধের জন্য সর্বোচ্চ পর্যায়ের বৈঠক কিন্তু সচিবালয়ে চলছে, স্বাস্থ্যমন্ত্রী নিজে আছেন সেখানে। আপনি সকাল থেকে বিভিন্ন জায়গা ঘুরেছেন, একটু জানতে চাইবো যে ভয়াবহ যে চিত্রটা সেটা আসলে কোন পর্যায়ে যাচ্ছে? সবকিছুর তো একটা শেষ আছে, কতক্ষণ পারা যাবে এই চিকিৎসা সেবা অব্যাহত রাখার? এখন যে চিত্রটি আমি ঢাকা শহরের হাসপাতালগুলোতে দেখলাম সেটি কিন্তু একেবারেই সন্তোষজনক চিত্র নয়। চিত্রটি বেশ ভয়াবহ বলা যায়, কারণ আপনি জানেন ঢাকাতে 16টি কোভিড ডেডিকেটেড সরকারি হাসপাতাল আছে এবং এসব হাসপাতালে 393টি আইসিইউ আছে। এর মধ্যে বলা হচ্ছে যে 41টি আইসিইউ এখনও ফাঁকা আছে, কিন্তু বাস্তব চিত্র কিন্তু মোটেও এমনটি নয়। অর্থাৎ এই 41টি ফাঁকা আইসিইউর মধ্যে মহাখালী কোভিড ডেডিকেটেড হাসপাতালে বলা হচ্ছে 23টি আইসিইউ ফাঁকা, কিন্তু আদতে সেখান থেকে কিন্তু রোগীরা চিকিৎসা না পেয়ে, আইসিইউ না পেয়ে ফিরে যাচ্ছেন, কারণ ওই 23টি আইসিইউ এখনও লোকবল এবং যন্ত্রপাতির অভাবে চালু হতে পারেনি। আর এছাড়া কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যে 5টি আইসিইউ সেগুলো কিন্তু পুলিশদের জন্য নির্ধারিত। আর এর বাইরে 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালে বলা হচ্ছে 16টি আইসিইউর মধ্যে 12টি ফাঁকা রয়েছে। অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য দেওয়া হলেও আমরা কিন্তু খোঁজ নিয়ে যেটি জেনেছি সেখানে একটি আইসিইউ ফাঁকা নেই এখন পর্যন্ত। তো সব কিছু মিলিয়ে যদি হিসাবটা করা যায় তাহলে 393টি আইসিইউর মধ্যে সর্বসাকুল্যে 10 থেকে 12টি আইসিইউ হয়তো ফাঁকা আছে, যে চিত্রটি কিন্তু একেবারেই সন্তোষজনক নয়। আর এর ফলশ্রুতিতে আমরা যেটি দেখেছি যে রাজধানীতে যে রোগী এবং তাদের স্বজনরা যে হাসপাতালেই যাচ্ছেন তারা কিন্তু সিট পাচ্ছেন না, তাদেরকে প্রচণ্ড ভোগান্তি পোহাতে হচ্ছে। হাসপাতালের পর হাসপাতাল ঘুরেও কিন্তু তারা একটি শয্যা ম্যানেজ করতে পারছেন না। আমরা সকালবেলা একজনকে দেখেছিলাম যিনি নোয়াখালী থেকে এসেছিলেন, সকালবেলা থেকে 3 থেকে 4টি হাসপাতাল তিনি ঘুরেছেন প্রবল শ্বাসকষ্ট নিয়ে, এবং সেই মানুষটিও কিন্তু শেষ পর্যন্ত কুর্মিটোলা হাসপাতালে গিয়ে তিনি আইসিইউ পাননি, তাকে সাধারণ শয্যাতে হাইফ্লো নেজাল ক্যানুলা দিয়ে রাখা হয়েছে। ওই কোনো আইসিইউ বেড ফাঁকা হলে, অর্থাৎ কোনো রোগী যদি মারা যান বা সুস্থ হন সেক্ষেত্রে যদি ফাঁকা হয় তাহলে তিনি হয়তো ওই আইসিইউতে যাওয়ার সুযোগ পাবেন। তাহলে আপনি বুঝতে পারছেন যে সার্বিক চিত্রটি এখন কতটা ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে কিন্তু আমরা হাসপাতালগুলোর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে করোনা সংক্রমণের এই যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতি যদি অব্যাহত থাকে, অর্থাৎ এখন যে পিকে রয়েছে সংক্রমণ, এইটা যদি আরও বাড়তে থাকে তাহলে কিন্তু খুব ছোট্ট করে আরেকটা বিষয় জানতে চাইবো, এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ফিল্ড হাসপাতাল করার একটা প্রক্রিয়া ছিল, সেইটা কোন পর্যায়ে? দেখুন, এই ঘটনা করার জন্য 5টি ফিল্ড হাসপাতাল ঢাকাতে নির্মাণ করার যে ঘোষণা দেওয়া হয়েছে সেটি কিন্তু একেবারেই রাতারাতি হয়ে যাওয়ার মতো কোনো বিষয় নয়। সে বিষয়টি নিয়ে কার্যক্রম চলছে, প্রক্রিয়া চলছে, তবে সেটি হতেও যে পরিমাণ সময় লাগবে তার আগ পর্যন্ত বর্তমানে যে এক্সিস্টিং হাসপাতালগুলো আছে সেগুলো করোনা রোগীর চাপ সামাল দিতে পারবে কিনা সেটি কিন্তু এখন দেখার বিষয়। ঢাকা মেডিকেল কলেজ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। করোনায় মৃত্যু সংক্রমণ বাড়ায় মানসিক চাপ বেড়েছে চিকিৎসকদের। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 166 জনের। তারপরও চিকিৎসায় পিছপা হননি তারা। বলছেন পরিস্থিতি বিবেচনায় জনবল বাড়ানো গেলে কাজটি আরও সহজ হতো। ডিএনসিসি কোভিড হাসপাতালের চিকিৎসক জেসমিন আক্তার কাছ থেকে দেখেছেন করোনা আক্রান্তের দুর্দশা ও প্রাণহানি। যে আমার হাত থেকে যদি কোনো মানুষ সুস্থ হয় তাহলে সেটাই আমার সার্থকতা। পাবলিক অ্যাওয়ারনেসটা খুব দরকার। আমাদের যে কষ্ট ত্যাগ
সেদিনই সফলতা লাভ করবে যখন আমাদের সাথে মানুষ নিজের ব্যাপারে সচেতন হবে। করোনা সংক্রমণের শুরু থেকে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করছেন চিকিৎসকরা। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন অন্তত ৩,০০০ চিকিৎসক, ২,১০০ নার্স ও ৩,৩৫৯ জন স্বাস্থ্যকর্মী। মারা গেছেন ১৬৬ জন চিকিৎসক, ৬১ জন নার্স স্বাস্থ্যকর্মী। কুর্মিটোলা হাসপাতালের পরিচালক বলছেন তাদের ৩১৯ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তারপরও দায়িত্ব পালনে একাগ্র আছেন তারা। এই যুদ্ধের আমরাই হচ্ছি সম্মুখ যোদ্ধা, সুতরাং এই শেষ সৈনিক থাকা পর্যন্ত এই যুদ্ধ আমাদেরকে কন্টিনিউ করেই যেতে হবে। গত বছরের তুলনায় এখন যদি বলি যে হসপিটালের সক্ষমতা অনেক বেড়েছে, মানসিকভাবেও আমরা অনেক পরিণত হয়েছি, সাহসের দিক থেকেও আমরা কম্পারেটিভলি অনেক বেশি আগের চাইতে এখন অনেক সাহসী সবাই। আন্তর্জাতিক মান অনুযায়ী ১,০০০ জনের বিপরীতে থাকতে হবে একজন চিকিৎসক। তবে দেশে ২৩,০০০-এর জন্য ডাক্তার আছেন মাত্র একজন। সরকারি বেসরকারি মিলিয়ে এখন চিকিৎসকের সংখ্যা প্রায় ৯০,০০০। আমাদের এখানে যারা ডক্টর নার্সরা রয়েছে তারা দিবারাত্রি তারা যেভাবে কাজ করছে সেটি আসলে অসাধারণ কাজ তারা সম্পন্ন করছে জীবনের ঝুঁকি নিয়ে, এবং এই যে এত পেশেন্ট লোড এবং এই পেশেন্টদেরকে সবাইকেই যে হ্যান্ডেল করা সেটি কিন্তু যথেষ্ট কঠিন এবং সাহসী কাজ আমরা বলবো। চিকিৎসা খাতে জনবল আরও বাড়ালে করোনা পরিস্থিতি মোকাবিলা সহজ হতো বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রশাসনের কর্মকর্তারা ভালো কাজে যেমন পুরস্কৃত হবেন, তেমনি খারাপ কাজ করলে ক্ষমা নেই। ক্ষমতা ভোগের বস্তু নয়, মহান দায়িত্ব। ওসমানী স্মৃতি মিলনায়তনে জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। করোনার টিকার কোনো সংকট হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সবাইকে টিকার আওতায় আনা হবে। জনপ্রশাসন দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই আয়োজন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সেতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২০-২১ সালে জাতীয় ও জেলা পর্যায়ে অবদান রাখায় ৩৫ সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রীর পক্ষে পদক ও সনদপত্র তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। সরকারি কর্মকর্তারা শাসক নয়, জনগণের সেবক। বঙ্গবন্ধুর এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের জনগণ তারাই তো আপনাদের ভরণ পোষণ, খাবার যোগান সবই তো করে, আমাদের সকলের জন্য করে। যে তাদের জন্য আমরা কতটুকু কি করতে পারলাম, তাদের কতটুকু দিতে পারলাম, সেটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। যে ভালো কাজে যেমন আপনি পুরস্কার পাবেন, আবার কেউ যদি কোনো খারাপ কিছু করে তাদের কিন্তু ক্ষমা নেই, তাদেরও কঠোর শাস্তি পেতে হবে। বৈশ্বিক মহামারীতে দেশের অর্থনীতি সচল রাখতে সরকারের নানা উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। করোনার টিকা থেকে কেউ বাদ যাবে না বলেও আশ্বাস দেন সরকার প্রধান। টিকা পাওয়ার যারা বয়স হয়েছে বা বুঝছে তারা কেউ বাদ যাবে না। আমাদের ছাত্র, শিক্ষক থেকে শুরু করে আমরা সকলের জন্যই এই টিকা ক্রয় করতে থাকবো, আনতে থাকবো এবং দিতে থাকবো। সেই ব্যবস্থাটাও আমরা অবশ্যই করব, সেইভাবে আমরা করে যাচ্ছি। ডিজিটাল বাংলাদেশের উদ্যোক্তা সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিনে স্মৃতিচারণ করেন বঙ্গবন্ধু কন্যা। আমারও সেখানে দায়িত্ব রয়েছে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিরতিহীন সংবাদে রয়েছেন আপনারা। আরও যা থাকছে, পদ্মা সেতুর নিচ দিয়ে নৌযান চললে বসানো হয়নি নেভিগেশন লাইট, শীতে আবারও দুর্ঘটনার শঙ্কা। কঠোর লকডাউনের পঞ্চম দিনে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। নিত্যপণ্যের বাজারে ভিড় চোখে পড়ার মতো। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে রয়েছে সচেতনতার অভাব। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি উপেক্ষা করে নানা অজুহাতে বাইরে বের হচ্ছেন অনেকেই। লকডাউন কার্যকরে চট্টগ্রাম নগরীর ২২টি স্থানে চেকপোস্ট বসিয়ে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি। মূল সড়কে দোকানগুলো বন্ধ থাকলেও খোলা রয়েছে অলিগলির দোকানপাট, বেড়েছে মানুষের চলাচলও। অপ্রয়োজনীয় যদি কেউ কোনো যানবাহন নিয়ে বের হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা, বিশেষ করে মামলা বা প্রসিকিউশন দিয়ে আমরা সে ব্যবস্থা নিচ্ছি। এছাড়া যারা মাস্ক ব্যতীত যারা বের হয়েছে তাদেরকে আমরা মাস্ক পরিধানের জন্য উদ্বুদ্ধ করছি।
বরিশালের হাটবাজারগুলোতে স্বাভাবিকের চেয়েও বেশি জনসমাগম দেখা গেছে। শহরে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রংপুরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। তারপরও বেড়েছে রিকশা সহ ছোট যানবাহন চলাচল, ভিড় বেড়েছে কাঁচা বাজারে। গ্রাম পর্যন্ত মানুষ এখন বুঝছে যে না, আসলেই করোনা একটি খুবই সংক্রামক ব্যাধি এবং এটিকে নিয়ন্ত্রণ করার জন্য টিকা এবং এই নিজেদের সচেতন হওয়া ছাড়া কোনো বুদ্ধি নাই। ময়মনসিংহ শহরের মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। তারপরও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি পাশ কাটিয়ে চলছে ব্যক্তিগত সহ বিভিন্ন যানবাহন। গাজীপুরে মহাসড়কে বেড়েছে মানুষের উপস্থিতি। পুলিশের নজর এড়িয়ে বিভিন্ন উপায়ে রাজধানীতে প্রবেশ করছে মানুষ। আমাদের তো অফিস খোলা, মার্কেটে যেতে হবে, নাইলে তো আমাদের ঝামেলা হয়ে যাবে। আর আমরা কাজ না করলে খাবো কিভাবে? আসলে আমার অফিস কালকে থেকে চালু হয়ে গেছে, তো যার জন্য আসতে হচ্ছে। লকডাউনের কারণে গোপালগঞ্জে খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা পড়েছেন বিপাকে। স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের গলদঘর্ম অবস্থা বাগেরহাটে। জেল জরিমানা করেও মানুষকে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। পুলিশের চোখ ফাঁকি দিতে দোকানের শাটার বন্ধ রেখে ভেতরে বসেই চলছে বেচাকেনা। অনেক হোটেল তাদের দোকানের ঝাঁপ বন্ধ করে দিয়ে ভিতরে অনেক মানুষ নিয়ে খাবার পরিবেশন করছে, তো সেসব ক্ষেত্রে আমরা তাদেরকে জরিমানা করছি। এছাড়া লকডাউন বাস্তবায়নে বগুড়া, লক্ষ্মীপুর, রাজবাড়ী সহ সারা দেশেই চলছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিধিনিষেধের পঞ্চম দিনেও রাজধানীর সড়কগুলোতে ব্যক্তিগত গাড়ি ও মানুষের চাপ রয়েছে, তবে রাস্তায় রিকশার চাপ বেশি। স্বাস্থ্যবিধি মানাতে সড়কে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের চেকপোস্টে কড়াকড়িতে কোথাও কোথাও দেখা গেছে গাড়ির দীর্ঘ সারি। আজও রাজধানীর বিভিন্ন প্রবেশ পথ দিয়ে ঢাকায় আসছে অনেক মানুষ। পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন অনেক কর্মজীবী মানুষ। যদিও সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকার কথা ছিল এই বিধিনিষেধে। লকডাউন বাস্তবায়নে পুলিশ, বিজিবির পাশাপাশি সেনাবাহিনীর টহল রয়েছে। রাজধানীর বিভিন্ন চেকপোস্টে গাড়ি ও সাধারণ মানুষকে থামিয়ে জানতে চাওয়া হচ্ছে বাইরে বের হওয়ার কারণ। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হলে বাসায় ফেরত পাঠানো হচ্ছে, করা হচ্ছে জরিমানা ও গ্রেপ্তার। তবে রাস্তায় রিকশার পাশাপাশি বেড়েছে মোটরসাইকেলও। গাজীপুর থেকে আসছি, এখানে যাবো নারায়ণগঞ্জ। আমার নানি অসুস্থ, কিন্তু গাড়ি ঘোড়া যে সমস্যা, এখন যাইতে পারতেছে না। অফিস খোলা আছে, এই জন্য আসছি। এখন অফিস যদি না জয়েন করি তাহলে আমার চাকরি চলে যাবে, এই কারণে আসছি। অনেক কষ্ট করে ভেঙে ভেঙে আসা হয়েছে আমাদের। আমি কুড়িগ্রাম থেকে আসছি। আমার মায়ের ক্যান্সার হাসপাতালে ভর্তি হয়েছে, ওখানে কেমোথেরাপি দেওয়ার জন্য নিয়ে আসছিলাম। অনেক দুর্ভোগ করে আসছি এই লকডাউনের মধ্যে। কঠোর লকডাউনের আরও খবর জানাতে রাজধানীর মহাখালী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। খালেদ রায়হান, আপনি এই মুহূর্তে মহাখালীতে রয়েছেন, সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরেছেন। একটু জানতে চাইব যে লকডাউনের এই পঞ্চম দিনে এসেও যেভাবে মানুষের সংখ্যা বাড়ছে, একই সাথে গত 2 দিন ধরে সরকারের দায়িত্বশীল অনেক মন্ত্রীরাও কিন্তু এই সংখ্যার কথা জানিয়েছেন। সর্বোচ্চ পর্যায়ে থেকে এত সংখ্যা জানানোর পরেও পরিস্থিতির উন্নতি নেই কেন? আইনশৃঙ্খলা বাহিনী কেন কঠোর অবস্থানে যাচ্ছে না? দেখুন, প্রথম 2 দিন এই দফার যে লকডাউন শুরু হয়েছে 14 দিনের, তার প্রথম 2 দিন বেশ কড়াকড়ি অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকলেও সাধারণ মানুষ ঘর থেকে কম বের হলেও রোববার থেকে যখন আর্থিক প্রতিষ্ঠান খুলে গেছে তারপরেই কিন্তু আমরা দেখেছি যে সড়কে মানুষ এবং যানবাহনের চাপ রয়েছে। এখানে আমি যেখানে রয়েছে মহাখালী এলাকাতে, ঠিক এখানে যদি দেখেন যে মোটামুটি গাড়ি কিন্তু এখন একেবারেই দুপুরবেলা 2:30 বাজে, তারপরেও মানুষের চাপ রয়েছে। বিশেষ করে আমরা দেখেছি যে রিক্সা, মোটরসাইকেল এবং প্রাইভেট কার, এই 3 শ্রেণীর বাহন সড়কে অনেক বেশি বেড়েছে। যারা বের হয়েছেন তাদের মূলত 2টি যুক্তি রয়েছে। প্রথমটি হচ্ছে যে তারা অফিসে যাচ্ছে, তাদের অফিস খোলা রয়েছে এবং অনেকেই বলছে তাদের গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, জরুরি কাজ রয়েছে। আর যে বিষয়টা আপনি জানতে চেয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, তাদেরকে আমরা দেখেছি গতকালকে পর্যন্ত তারা তৎপর রয়েছেন, কিন্তু বিষয়টি হচ্ছে যে তারা পুরো সময় ধরে একেবারে 24 ঘন্টা আসলে চেকপোস্ট বা 24 ঘন্টা জিজ্ঞাসাবাদ সেটি কিন্তু করা সম্ভব না। আজকের কথাও যদি বলি, আজকে সকালবেলা দেখেছি যে 8টা থেকে শুরু করে 11টা 12টা পর্যন্ত যে চেকপোস্টগুলো সেগুলো কিন্তু মোটামুটি শক্ত অবস্থানে ছিল, কিন্তু তারপর থেকে চেকপোস্টগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কমতে শুরু করেছে। ভ্রাম্যমাণ আদালতের যারা রয়েছেন সেই আদালতগুলো খুব বেশি পরিচালিত হয়নি, যার ফলে এই সময়টিতেই মানুষ বাসা থেকে বের হচ্ছে। সড়কের কথা যদি বলি, গণপরিবহন ছাড়া মানে বাস ছাড়া
সিএনজি ছাড়া, লেগুনা ছাড়া মোটামুটি সব ধরনের বাহন কিন্তু আজকে আমরা চলতে দেখেছি, বিশেষ করে মোটরসাইকেল, যেখানে খুব বারবার করে বলা হয়েছে। হ্যাঁ, আমরা খবরে যেটি দেখতে পাচ্ছি স্থানীয়দের অভিযোগ যে অফিস খোলা, এই জন্য তারা আসতে বাধ্য হয়েছেন, অনেকেই এটি বলেছেন ক্যামেরায়, কিন্তু স্পষ্টতই প্রজ্ঞাপনে বলা ছিল সরকারি বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। কোনো অফিসে অভিযান চালাতে দেখেছেন এখন পর্যন্ত গত 2-4 দিনে? জি, আসলে বিষয়টি এখন পর্যন্ত কিন্তু এরকম কোনো অভিযান চালাতে দেখিনি। গতকালকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী কিন্তু একটা কথা বলেছেন যে যেসব প্রতিষ্ঠান সরকারি নিষেধাজ্ঞা বা সরকারি প্রজ্ঞাপনকে অমান্য করে বিভিন্ন প্রতিষ্ঠান খোলা রাখবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গতকালকে আমরা কয়েকজন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে জিজ্ঞাসা করেছিলাম যে এই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে কেন, যেহেতু মানুষজন বলছে, তারা বলছে যে ব্যবস্থা নেওয়া হবে, তাদের তালিকা করা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা সেই ধরনের কোনো ব্যবস্থা দেখিনি। যে সকল বড় বড় বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে বিশেষ করে সেগুলো বন্ধ থাকলে ছোট ছোট যেসব প্রতিষ্ঠান সেগুলো প্রায় প্রত্যেকটি কিন্তু খোলা রয়েছে, যার ফলে সাধারণ মানুষ বাইরে বেরিয়ে আসছে। এবং স্বাস্থ্যমন্ত্রী গতকালকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু বিষয়টি স্বীকার করেছেন এবং তারা বলছেন, তারা হুঁশিয়ারি দিয়েছেন যাতে এই প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়। তারপরেও আজকে আমরা দেখেছি যে গতকালকের তুলনায় আজকে অফিসগামীদের ভিড় কিন্তু বেশি। লকডাউনের দিন যত বাড়ছে আস্তে আস্তে করে পরিস্থিতিও স্বাভাবিক হচ্ছে, অধিকাংশের মধ্যে লকডাউন না মানার প্রবণতা বেড়ে যাচ্ছে। সেই খবর জানাচ্ছিলাম আমাদের সহকর্মী মহাখালী থেকে। সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। করোনার বিধিনিষেধের মধ্যেও যারা বিভিন্ন প্রয়োজনে বের হয়েছেন বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছেন তারা। আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামী 24 ঘন্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে 36.8 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সৈয়দপুরে 83 মিলিমিটার। পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি, তাই প্রবাসীদের এদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। যুক্তরাষ্ট্র সময় সোমবার সকালে নিউ ইয়র্কের হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত দ্য রাইজ অব বেঙ্গল টাইগার অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। করোনার মধ্যেও অর্থনৈতিক উন্নতির দিক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত এবং পাকিস্তানকে টপকে সামনে উঠে এসেছে বাংলাদেশ। গত এক বছরে করোনা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের মাথাপিছু আয় 9%-এরও বেশি বেড়ে হয়েছে $2,227। বিশ্বব্যাংকের পূর্বাভাস 2050 সালে বিশ্বের 23তম অর্থনীতির দেশ হবে বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতির সক্ষমতা, বিনিয়োগ, শেয়ার বাজার এবং বন্ড মার্কেটকে তুলে ধরতে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে অর্থনীতি বিষয়ক রোড শো। বিদেশি ও প্রবাসীরা যাতে বাংলাদেশে বিনিয়োগ করে সে বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে আয়োজনের প্রথম সেশনে। করোনার কারণে বিশ্বের বেশিরভাগ শেয়ার বাজারের সূচক কমেছে, কিন্তু আমাদের প্রধান শেয়ার বাজারের প্রধান সূচকে 2 অঙ্কের প্রবৃদ্ধি হয়েছে। আমি আপনাদের আহ্বান জানাচ্ছি, আসুন প্রিয় মাতৃভূমিকে গড়ে তুলি। প্রবাসী বিনিয়োগকারীরাও সন্তুষ্ট এ ধরনের আয়োজনে। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং সরকার যেভাবে এখানে এসে প্রোগ্রামটা করলেন, আমার মনে হয় এটার একটা ইম্প্যাক্ট, খুব একটা ভালো ইম্প্যাক্ট কিছুদিনের মধ্যে বাংলাদেশের ইকোনমিতে এবং বিশেষ করে ক্যাপিটাল মার্কেটে পড়বে। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, বর্তমান সরকার ব্যবসা বান্ধব, তাই প্রবাসীদের এদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। যারা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী তাদের বেজার অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা 100 অর্থনৈতিক অঞ্চল করছি। এগুলোর মধ্যে সবচেয়ে বড় মিরসরাই। অনেক বড় এলাকা নিয়ে এটি তৈরি করা হচ্ছে। সেখানে অবকাঠামো, বিদ্যুৎ, গ্যাস পরিবহন সহ সব ধরনের সুবিধা নিশ্চিত করা হচ্ছে। সরকারের উচ্চ পর্যায়ে কোনো দুর্নীতি নেই জানিয়ে সালমান এফ রহমান আরও বলেন, কর্মকর্তা পর্যায়ে কিছু দুর্নীতি হলেও এ চ্যালেঞ্জ ডিজিটালাইজেশনের মাধ্যমে মোকাবেলা করা হচ্ছে। ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। দেশের অর্থনীতির নানা সূচক জানান দিচ্ছে সঠিক পথে আছে বাংলাদেশ। তাই এই রোড শো এর আয়োজনের মাধ্যমে প্রবাসী বিনিয়োগকারীদের আকর্ষণ করতে চায় সরকারের নীতি নির্ধারকেরা। আর এক্ষেত্রে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ চান প্রবাসী বিনিয়োগকারীরা। উমর নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন আজ। ১৯৭১ সালের ২৭ জুলাই ঢাকায় পরমাণু বিজ্ঞানী ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনা দম্পতির ঘরে জন্ম নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি জয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার সময় মা ও বাবার সঙ্গে জার্মানিতে ছিলেন সজীব ওয়াজেদ জয়। পরে মায়ের সঙ্গে রাজনৈতিক আশ্রয়ে ভারতে চলে যান তিনি। সেখানেই তার শৈশব ও কৈশোর কাটে। পরে বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন জয়। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ করার স্লোগানটি যুক্ত হয় মূলত সজীব ওয়াজেদ জয়ের আগ্রহে। পদ্মা সেতুর কাঠামো দাঁড়িয়ে গেছে, সেতুর নিচ দিয়ে চলাচল করছে নৌযান, তবে এখনও স্থাপন করা হয়নি নেভিগেশন লাইট। তাই আসছে শীতে কুয়াশায় আবারও দুর্ঘটনার শঙ্কা রয়েছে। নৌপরিবহন সংশ্লিষ্টরা বলছেন চালক ও পদ্মা সেতু কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বয়াবাতি লাগাবে বিআইডব্লিউটিএ। ২৩ জুলাই সকালে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া যাওয়ার পথে পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি শাহজালাল। এর ফলে উঠে যায় পিলারের পলেস্তারা। এরপরই পদ্মা সেতুর পিলারের নিরাপত্তার বিষয়টি সামনে আসে। নেভিগেশন লাইট বসানো হলে রাতে ফেরি চালানোর সময় সুবিধা হয় মাস্টারদের। এখন পদ্মা সেতু যে জাহাজ চলাচলের সিস্টেম যেটা, সেই সিস্টেমে তারা অতিক্রম করতেছে। আর তাদের যদি কোনো রকমের অবস্থা হয় তারা আমাদেরকে জানায়, আমরা যেগুলি করার দরকার সেগুলো আমরা করি আলাপ করে। বিআইডব্লিউটিএ বলছে এরই মধ্যে সেতুর পিলারের আশেপাশে বলবে সংস্থাটি। যারা অপারেটর, যারা এই রুট ব্যবহার করেন, তারা যদি ব্রিজের জন্য কোনো ধরনের বয়াবাতি চান তাহলে সেই ব্যবস্থা আমরা অবশ্যই নিব। এবং এই জন্য আমরা ইতিমধ্যেই আমার যে সিএনপি ডিপার্টমেন্ট তাদেরকে দায়িত্ব দিয়েছি, ওখানে কিভাবে নেভিগেশনাল এইড লাগানো যায় সেই ব্যবস্থাটা তারা নেবে। পদ্মা সেতুর সাথে সমন্বয় করেই আমরা কাজ করব। এদিকে সেতু কর্তৃপক্ষ বলছে যে কোনো দুর্ঘটনার কথা মাথায় রেখেই পিলার বসানো হয়েছে। আগামী ৩ মাসের মধ্যে শুরু হবে ইলেকট্রিকের কাজ, যা শেষ হতে সময় লাগতে পারে অন্তত ৭ মাস। ব্রিজের কাজটা মানে জাস্ট ইনকমপ্লিট, আমরা তো এখনো অন্যান্য কাজ করছি। ইলেকট্রিকের কাজ আমরা এখনো শুরু করতে পারি নাই। এটা হয়তো আমরা আরো ২-৩ মাসের মধ্যেই, ম্যাক্সিমাম ৩ মাস তার মধ্যে আবার ইলেকট্রিকের কাজ শুরু হবে। বা সম্পূর্ণ কাজ শেষ হইতে হয়তো ইলেকট্রিক্যালের সব কাজ এটা তো আগামী আরো ৭-৮ মাস লেগে যায়। নৌযানের সাথে ধাক্কা লাগা এড়াতে বিআইডব্লিউটিসির তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী পদ্মা সেতুর পিলারে রবারের ফোল্ডার দেওয়ার প্রয়োজন নেই বলে মনে করছে সেতু কর্তৃপক্ষ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে এক মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৩২৭ জন। এর মধ্যে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৪৬০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এডিস মশা নিধন কর্মসূচি চালাচ্ছে ঢাকার ২ সিটি কর্পোরেশন। মাঠে কাজ করছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০টি ভ্রাম্যমাণ আদালত। সকাল 10:30 থেকে অভিযান শুরু করে ডিএনসিসি। ৭ আগস্ট পর্যন্ত চলবে তাদের এই অভিযান। এতে সবচেয়ে বেশি লার্ভা পাওয়া যাচ্ছে নির্মাণাধীন ভবনে। জরিমানা করা হচ্ছে ১ লাখ টাকা পর্যন্ত। আর ঢাকা দক্ষিণ অভিযান শুরু করে বেলা 11টায়। অভিযান চালানোর পাশাপাশি ডেঙ্গু রোগীর বাড়ির ৪০০ গজের মধ্যে ওষুধ ছিটানো হচ্ছে। ছাদ বাগানে, ফুলের টবে, ডাবের খোসায়, বেসমেন্টে এবং টায়ারে যেখানে পানি জমে থাকে সেখানে এডিস মশার লার্ভা জন্মায়। আমরা সেই এডিস মশার লার্ভা নির্মূল করার জন্য একযোগে কাজ করতে চাই। সম্মানিত নগরবাসীর সহযোগিতা চাই। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে যেই মশা নিধন অভিযান চলছে সে বিষয়ে আরো বিস্তারিত জানাতে রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, ২ সিটিতে একযোগে চলছে মশা নিধনের অভিযান এবং বেশ তৎপর মনে হচ্ছে এবার। যারা ভুক্তভোগী এবং যারা এই কার্যক্রম পরিচালনা করছেন তাদের বক্তব্য কি? দেখুন, আমি কিন্তু এই মুহূর্তে আছি এলিফ্যান্ট রোডে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ২ তার সঙ্গে আছি এবং আমি কিন্তু এর আগেও বেশ কিছু ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে বিভিন্ন এলাকায় ঢাকা উত্তর এবং দক্ষিণের বিভিন্ন এলাকা ঘুরে এসেছি এবং আমরা প্রতিটা এলাকাতেই দেখছি যে সব এলাকাতে অভিযান পরিচালনা করা হচ্ছে নির্মাণাধীন ভবন এবং বিভিন্ন বাড়ির যে ছাদ বাগান আছে বা যে
যে গাড়ি পার্কিংয়ের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে কিন্তু আসলে এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে। আমরা এই মাসে ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণের বিশেষ কর্মসূচি কিন্তু আসলে আমরা নিতে দেখেছি। সেই সময় আমরা দেখেছি যে 2 সিটি কর্পোরেশন কিছুটা আসলে নমনীয় ছিল, কিন্তু এই মুহূর্তে তারা যে অভিযান পরিচালনা করছেন সেই জায়গায় কিন্তু তারা বেশ কঠোর অবস্থানে আছেন। তার কারণ আপনাকে জানিয়ে রাখি যে গত বছর সারা বছরে ডেঙ্গু রোগী ছিল মাত্র 1475 জন, সেখানে এবছরের এই জুলাই পর্যন্ত আসলে ডেঙ্গু রোগী 1802 জন গতকালের যে তথ্য, এবং এই মাসের যে 25 তারিখ 26 তারিখ পর্যন্ত কিন্তু আসলে ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছে 1327 জন। অর্থাৎ আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডেঙ্গু রোগটা আসলে কতটা ভয়াবহ হয়ে আমাদের সামনে দেখা দিচ্ছে এই করোনা মহামারীর মধ্যে। এবং আমরা কিন্তু আসলে একই সাথে আসলে নগরবাসী যেমন অভিযোগ করছেন যে সিটি কর্পোরেশনের কার্যক্রমে কিছুটা ধীরগতি আছে, কিছু কিছু জায়গায় তারা ওষুধ দিচ্ছেন না, যে কারণে মশা বাড়ছে। অন্যদিকে সিটি কর্পোরেশনও কিন্তু আসলে নগরবাসীর যে দায় আছে সেটির কথাও কিন্তু বলছেন, এবং আমরা কিন্তু সরজমিনে অনেক ক্ষেত্রেই ভবন মালিকদের দায় কিন্তু আসলে সেগুলো দেখতে পাচ্ছি। আমি এখন ছবিতে আপনাকে নিশ্চয়ই যে নির্মাণাধীন ভবনটি দেখাচ্ছি, এই জায়গাটিতে কিন্তু আসলে বৃষ্টির পানি জমে আছে। বলা হচ্ছে যে 3 দিনের মধ্যে পানিটি আসলে অপসারণ করে ফেলানোর জন্য, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আসলে ভবন মালিকরা সেটি করছেন না। তাদের যে পলিথিনগুলো আছে, চেয়ারগুলো আছে, সেগুলো তারা সেই খোলা অবস্থানে রেখেছেন, সেখানে পানি জমছে, মশা হচ্ছে। এবং আমরা বিভিন্ন ভবনে আসলে জরিমানা করতে দেখেছি 2 সিটি কর্পোরেশনকেই, বিশেষ করে নির্মাণাধীন যে ভবনগুলো আছে। গত কয়েক বছর ধরেই কিন্তু এইসব অভিযানে যেসব ওষুধ ছিটানো হচ্ছে কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল। এবার যে ওষুধ ছিটানো হচ্ছে সেটি আসলে কতটুকু কার্যকর, কর্তৃপক্ষের বিষয়ে কি বলছে? দেখুন, 2 সিটি কর্পোরেশনই বলছে যে তারা এখন যে আসলে লার্ভিসাইডিং বা অ্যাডাল্টিসাইডিং এর জন্য যে ওষুধগুলো ছিটাচ্ছে সেই ওষুধগুলো তারা আমদানির পরে সেটি তারা পরীক্ষা করেছেন, এবং পরীক্ষা করে তারা ফলাফল ভালো পেয়েছেন, যে কারণে আসলে এই ওষুধটি ছেটানো হচ্ছে। ওষুধের কোনো ধরনের কোনো সমস্যা নেই, এটি আসলে দাবি করছেন ঢাকার 2 সিটি কর্পোরেশনের 2 মেয়রই আসলে সেটি দাবি করছেন। কিন্তু নগরবাসীর এই জায়গাটিতে আসলে কিছুটা দ্বিমত আছে। নগরবাসী বলছেন যে ওষুধের মান যদি ভালো হয় তাহলে আসলে মশা কেন কমছে না, কিন্তু মশা না কমার পেছনে আমরা আসলে অনেক ক্ষেত্রেই যেটি দেখছি যে এই যে ডেঙ্গুর যে ভয়াবহতাটা আসলে বাড়ছে, এই ডেঙ্গুর ভয়াবহতার মধ্যে স্বাভাবিক সময়ের যে মশক নিধন কার্যক্রম প্রতিটি ওয়ার্ডে সেরকমই কিন্তু আসলে সেই লোকবল দিয়ে কিন্তু চলছে। সেক্ষেত্রে আসলে লোকবল বাড়ানো হয়নি। অন্যদিকে নগরবাসীর যে গাফিলতি, নগরবাসীর পানীয় জমে তেমনি নগরবাসীর অসচ্ছলে 2 সিটিতেই চলছে সিটি কর্পোরেশনের মশা নিধন অভিযান। সে সম্পর্কে বিস্তারিত জানছিলাম সহকর্মী আদিলুর রহমানের কাছ থেকে। বিএসএফের বাধার মুখে বন্ধ ফেনীর বিলোনিয়া স্থলবন্দরের উন্নয়ন প্রকল্পের কাজ। নিজেরা চুক্তি না মানলেও আন্তর্জাতিক সীমানার দোহাই দিয়ে কাজ বন্ধ করে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। কাজ বন্ধ থাকায় নষ্ট হচ্ছে নির্মাণ সামগ্রী, তবে বিষয়টি সমাধানে কাজ চলছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। ফেনীর পরশুরাম উপজেলার বিলুনিয়ায় দেশের একমাত্র রপ্তানিমুখী স্থলবন্দর। এ বন্দর দিয়ে ইট, বালু, সিমেন্ট ও শুটকি রপ্তানির পাশাপাশি চলে যাত্রী পারাপার, আদায় হয় বিপুল অঙ্কের রাজস্ব। নতুন প্রকল্পে তৈরি হচ্ছে টার্মিনাল, বিশ্রামাগার, ওয়্যারহাউস, ওপেন ইয়ার্ড, বন্দর অফিস, ব্যারাক ও ডরমিটরি সহ নানা স্থাপনা। দুদেশের যৌথ সিদ্ধান্তে 2019 সালের নভেম্বরে বন্দরের কাজ শুরুর পরও বিএসএফের বাধার মুখে পড়ে প্রকল্পটি। দীর্ঘদিন যাবৎ এখানে বসে আছি লেবার শ্রমিক নিয়ে, সেই কারণে এবং এর ভিতরে প্রায় 2 বছরে নির্মাণ সামগ্রীর উচ্চমূল্য এবং দাম বৃদ্ধির কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা দাবি করছি খুব দ্রুত বিষয়টি নিষ্পত্তি করে যাতে আমাদেরকে সুষ্ঠুভাবে কাজটা সম্পন্ন করার সুযোগ দেওয়া হয়। বন্দরের কাজ বন্ধ থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা। পুরা সীমান্ত এলাকার মধ্যে তাদের বাড়িঘর আছে, আর আমাদের এলাকার লোকেরা দেশের ভিতরে জায়গা সম্পত্তি বাগানও করতে পারতেছে না। কেন? ভারতের 150 গজের বাইরে কাজ করার জন্য বলতেছে, কিন্তু ভারতেও তো 150 গজের ভিতরে অনেক কাজ করতেছে। এটাই হলো সমস্যা। ভারতের কোনো বাধা তো হইতেছে না, কিন্তু বাংলাদেশে কাজ করতে গেলে বাধা কেন? তবে বিষয়টি সমাধানে কাজ চলছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। পররাষ্ট্র, স্বরাষ্ট্র এবং বর্তমানে বিজিবি মহাপরিচালক পর্যায়ে রয়েছে, এবং এটা আমরা আশা করছি শীঘ্রই মহাপরিচালক পর্যায়ে বৈঠকের মাধ্যমে এটা সম্মতি পাবো আমরা আশা করছি।
৩.৫ কোটি টাকা ব্যয়ে ২০১৮ সালে ১০ একর জায়গায় বন্দর অবকাঠামো উন্নয়নে প্রকল্প হাতে নেয় সরকার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ৩০০ ফুটের বেশি উচ্চতার ধূলিঝড়ের কবলে পড়েছে চীনের ডানহুয়াং শহর। ধূলিঝড়ের কারণে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেছে বহুতল ভবন এবং গাছপালা। চীনের উত্তর পশ্চিমের শহরটি গোবি মরুভূমির কাছাকাছি অবস্থিত। এই মরুভূমির আবহাওয়া কখনোই মানুষের বসবাসের অনুকূল নয়। ধুলার কারণে শহরের আকাশ হলুদ হয়ে যায়, দৃষ্টিসীমা নেমে আসে ৫ মিটারেরও কম দূরত্বে। মহাসড়কের সব যানবাহন সরিয়ে দেয় ট্রাফিক পুলিশ, বন্ধ করে দেওয়া হয় বেশিরভাগ সেবা। ধূলিঝড়ের সময় শহরের মূল ২ বিমানবন্দরে ৪০০-র বেশি ফ্লাইট বাতিল করা হয়। এবছরের মার্চ ও এপ্রিলের চীনের রাজধানী বেইজিংও ধূলিঝড়ের কবলে পড়েছিল। বিদেশি সেনা প্রত্যাহার শুরুর পর থেকে আফগানিস্তানে বেসামরিক নাগরিক হতাহতের রেকর্ড পর্যায়ে, বলছে জাতিসংঘ। শুধু মে আর জুনে মারা গেছে ৭৮৩ জন আর আহত হয়েছেন ১৬০০-র বেশি। প্রথম ৬ মাসে হতাহতের মধ্যে অর্ধেকই নারী আর শিশু। প্রায় ২০ বছর ধরে যুদ্ধ চালানোর পর ১ মে থেকে আফগানিস্তান ছাড়ছে বিদেশি সেনারা। এর মধ্যেই আরও বেশি আগ্রাসী হয়ে ওঠে তালেবান। সরকারি বাহিনী ও তালেবানের মধ্যে লড়াইয়ে রেহাই পায়নি বেসামরিক নাগরিক। আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন UNAM এর হিসাবে চলতি বছরের প্রথম ৬ মাসের রেকর্ড ৫,১৮৩ জন হতাহত হয়েছে দেশটিতে। এর মধ্যে মারা গেছে ১,৬৫৯ আর আহত ৩,৫০০-এর বেশি, যা একই সময়ে গত বছরের চেয়ে ৪৭ ভাগ বেশি। ৬ মাসে হতাহতের অর্ধেকই নারী ও শিশু। তাদের বেশিরভাগই ছিলেন ঘরে। মর্টার্স, আর্টিলারি, বিমান হামলা বা IED বিস্ফোরণের ঘটনায় হতাহত হয়েছেন তারা। হঠাৎ হতাহত বেড়ে যাওয়া বিষয়টি উদ্বেগের। এছাড়া জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত হতাহত ২,৭৯১ জন। এর মধ্যে নিহত ৮৭৬ আর আহত ১,৯১৫ জন। আর শুধু মে ও জুন মাসেই ২,৩৯২ বেসামরিক নাগরিক হতাহত হয়েছে, যা এর আগের ৪ মাসের কাছাকাছি। জাতিসংঘ জানায় ২০০৯ সাল থেকে রেকর্ড শুরুর পর ২ মাসে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে ৮ মে। কাবুলের একটি স্কুলের কাছে বিস্ফোরণে ৩ শতাধিক বেসামরিক হতাহত হয়েছে, যাদের বেশিরভাগই ছিলেন স্কুল শিক্ষার্থী। জাতিসংঘের প্রতিবেদনে সরকার বিরোধী বাহিনীকে ৬৪ ভাগ, তালেবানকে ৩৯, আফগান বাহিনীকে ২৩ আর ISকে ৯ ভাগ বেসামরিক হতাহতের জন্য দায়ী করা হয়েছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের আসাম মিজোরাম সীমান্তে ২ রাজ্যের পুলিশ বাহিনীর মধ্যে সংঘর্ষে আসামের অন্তত ৬ পুলিশ সদস্য নিহত হয়েছেন, আহত অন্তত ৮০ জন। সোমবার ঘটনার সত্যতা নিশ্চিত করে দুঃখ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। ভারতীয় গণমাধ্যম জানায়, আসামের চাচর জেলা ও মিজোরামের কোলাশিব জেলার সীমানা নিয়ে বিরোধে সোমবার দুপুর থেকেই উত্তেজনা দেখা দেয়। মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, তাদের সীমানায় ঢুকে গুলি চালায় আসাম পুলিশের অন্তত ২০০ সদস্য। পাল্টা গুলি ছোঁড়ে মিজোরাম পুলিশও। পরে কেন্দ্রের হস্তক্ষেপ চান ২ রাজ্যের মুখ্যমন্ত্রী। কয়েক মাস ধরেই আসাম ও মিজোরামের মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ চলছে। ভারতের মহারাষ্ট্রে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯২ জনে। বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজ চালাচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং কোস্টগার্ড। এ পর্যন্ত নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে ৩,৭০,০০০ জনকে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রায়গড় জেলায়, সেখানে মারা গেছে ৯৫ জন। বিপদসীমার ওপর দিয়ে বইছে রাজ্যের পঞ্চগঙ্গা এবং কৃষ্ণ নদীর পানি। দুর্যোগের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শতাধিক গ্রাম ও শহর। ফলে বিদ্যুৎ ছাড়া দুর্ভোগে পড়েছেন ৯.৫ লাখ মানুষ। দেখা দিয়েছে খাবার পানির সংকটও। মহারাষ্ট্রে আগামী ৩ দিন বৃষ্টি অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। আশা দেখেও শেষ পর্যন্ত হতাশ করলেন রোমান সানা। অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে কানাডার ক্রিসপিন ডুয়েনাসের কাছে হেরে শীর্ষ ৩২ থেকে বিদায় রোমানের। এর আগে এলিমিনেশনের প্রথম রাউন্ডে জয় পেয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছিলেন রোমান। সেখানে দেশের আর্চার হেরেছেন ৬-৪ সেটের ব্যবধানে।
জাপানের ইউনোমেশিমা আর্চারি পার্কে 52 মিনিটের ব্যবধানে হাসি কান্নার সঙ্গী রোমান সানা। স্বপ্ন দেখিয়েও 1 পয়েন্টের আক্ষেপ, দিনের শুরুটা রঙিন করেও হতাশায় শেষ করেন লাল সবুজ প্রতিনিধি। এলিমিনেশনের প্রথম রাউন্ডে প্রতিপক্ষ ব্রিটিশ আর্চার টম হল। প্রথম সেটে এগিয়ে থেকেও শেষ শটে নিয়ন্ত্রণ হারিয়ে পয়েন্ট ভাগাভাগি করেন রোমান। তবে দ্বিতীয় আর তৃতীয় সেটে জয় তুলে ঘুরে দাঁড়ান দেশসেরা আর্চার। চতুর্থ সেটে পরাজয়ে দুশ্চিন্তা ভর করেছিল, তবে পঞ্চম সেটে ঠিকই জয় তুলে সেরা 32-এ পৌঁছে যান রোমান। ঘণ্টার ব্যবধানে 16তে ওঠার লড়াই। প্রতিপক্ষ কানাডার ক্রিসপিন ডুয়েনাস। র্যাঙ্কিংয়ে তার থেকে 11 ধাপ এগিয়ে রোমানই ছিলেন ফেভারিট। শুরুর সেট জিতে স্বপ্নযাত্রায় এগিয়েও যান। তবে দ্বিতীয় আর তৃতীয় সেটে খেই হারিয়ে ফেলেন রোমান। 4-2-এর ব্যবধানে এগিয়ে যায় কানাডার প্রতিযোগী। চতুর্থ সেটে আবারও জয় পেলে স্বপ্ন জিয়ে থাকে। শেষ সেটের প্রথম দুটি শট সমান স্কোর দুজনের। শেষ শটে ক্রিসপিনের 9 স্কোরের বিপরীতে রোমানের 8-এ হার নিশ্চিত হয়। সম্ভাবনা জাগিয়েও বড় মঞ্চে নার্ভ ধরে রাখতে ব্যর্থ রোমান। 5 রাউন্ড মিলিয়ে কেবল একবারই 10 স্কোর তুলেছিলেন। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চোট নিয়ে অস্বস্তি ছিল, তবে পারিবারিক কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন না লিটন দাস। জিম্বাবুয়ে থেকে আলাদাভাবে দেশে ফিরেছেন তিনি। অন্যদিকে গোড়ালির চোটে শুরু থেকে মুস্তাফিজকে পাওয়া নিয়ে আছে শঙ্কা। সুরক্ষা বলয়ের শর্তে জিম্বাবুয়ে সফরের 17 জন নিয়েই হবে অস্ট্রেলিয়ার সিরিজের দল। জিম্বাবুয়ে সফর লিটনের জন্য ভালো মন্দের মিশেল। ওডিআই সেঞ্চুরি হয়েছে আনন্দের উপলক্ষ, বিপরীতে চোটে পড়ায় টি20 সিরিজ মিস করাতে আছে আক্ষেপ, হতাশা। ওই চোট কাটিয়ে সামনের অস্ট্রেলিয়া সিরিজে খেলা নিয়েছিল শঙ্কা। সবশেষ খবর, অজিদের সাথে মোকাবেলায় মিলছে না লিটনের সার্ভিস। পারিবারিক কারণে দেশে ফিরে চলে যাবেন সুরক্ষা বলয়ের বাইরে। সেখান থেকে ফেরার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে টাইগার স্কোয়াড হবে 17 সদস্যের, যেখানে লিটনের বিকল্প কিপার ব্যাটসম্যান মিঠুন। মুস্তাফিজকে নিয়েও শঙ্কা রয়েছে। ট্যুর ম্যাচে পাওয়া গোড়ালির চোট এখনো বয়ে বেড়াচ্ছেন। অস্বস্তি নিয়ে খেলেছিলেন প্রথম টি20। পরের 2 ম্যাচে অবশ্য তাকে বিশ্রামে রাখে ম্যানেজমেন্ট। দেশে ফেরার পরই ফিজকে নিয়ে সিদ্ধান্ত জানা যাবে। কুচকির চোট সামলে ঠিকঠাকই খেলে যাচ্ছেন সাকিব। সৌম্য যুক্ত হয়েছেন সেই তালিকায়। রোববার শেষ ম্যাচে তারও কুচকিতে টান লাগে, যদিও তাদের ফিটনেস নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। চোটের কারণে লম্বা সময় বাইরে তামিম। সুরক্ষা বলয়ের শর্তে কাটা পড়েছেন মুশফিক। এখন লিটনকেও পাচ্ছে না বাংলাদেশ। অস্ট্রেলিয়া সিরিজের চ্যালেঞ্জ তাই কঠিন হয়ে গেল আগে ভাগেই। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকে বিরতিহীন সংবাদ দুপুরের সময়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব বা টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।